আমাদের বর্তমান জীবনের ব্যস্ততা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে যে রোগটি নীরবে আমাদের শরীরকে ক্ষতি করছে সেটা হচ্ছে হাইপারটেনশন। আজ আমরা এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়েন। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস এবং উচ্চ রক্তচাপ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুর রহমান, অধ্যাপক এবং সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলছিলাম যে আমাদের এই যে নিয়মিত জীবনের যে ব্যস্ততা, আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ, এই কয়েকটা জিনিসের কারণে কিন্তু আমাদের ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মানসিক চাপ এবং একটা প্রতিযোগিতামূলক জীবনযাপন আমরা এখন লিড করছি, এটিকে আসলে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং সেটা নিয়ন্ত্রণ করতে পারলে নিশ্চয়ই আমরা হাইপার টেনশনকেও কন্ট্রোল করতে পারবো। জি, আজকে যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে স্বাগতম এবং সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যে কোশ্চেনটা করছেন এটা সবার মনের মধ্যে প্রথমে উদ্বেগ হয় যে কি কারণে আমার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণটা কি। কারণ যদি আমরা বুঝতে পারি, সুতরাং কারণগুলোকে যদি আমরা এলিমিনেট করতে পারি বা দূর করতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা বাঁচতে পারবো। উচ্চ রক্তচাপের ব্যাপারে আমি একটা কথা বলবো, এটা একটা আনফরচুনেট ডিজিজ, যেই ডিজিজের মধ্যে 95% বা 95% কারণ আননোন, বাকি 5% কারণ আমরা জানতে পারি। এই 5%-এর পরিমাণটা তো খুব কম, আননোন কারণটা একটা বড় অংশ। সুতরাং একটা বড় অংশের মধ্যে আবার কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরগুলোকে সেই সব ফ্যাক্টরের কারণেই এই 95% ব্লাড প্রেশার এনহ্যান্স করে বা তাদের হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই সম্ভাবনাগুলো বেড়ে যাওয়ার মধ্যে যেমন শুধু যে দুশ্চিন্তা এটা একটা ফ্যাক্টর না, যেমন স্মোকিং বা ধূমপান করছে লোকজন, এটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে আমাদের যে ডায়েটারি হ্যাবিট, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস একটা ফ্যাক্টর। পরিবেশ দূষণ এটা একটা ফ্যাক্টর। তারপর আমরা যে অতিরিক্ত লবণ খাচ্ছি সেটা একটা ফ্যাক্টর। জেনেটিক কারণ, বয়সের একটা কারণ। এই সবগুলো কারণ মিলে কিন্তু এই যে 95% মধ্যে চলে আসতেছে। বাকি কিছু ডিজিজ থাকে, যেমন ধরেন কিডনি ডিজিজ আছে, হার্টের কিছু ডিজিজ আছে, রক্তনালীর কিছু ডিজিজ আছে, সেই সব কারণে কিন্তু অনলি 5% গ্রুপটা পড়ে। বাকি 95% যেহেতু কারণ আননোন, কিন্তু কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টরস আছে, সেই সবের কারণে কিন্তু এই উচ্চ রক্তচাপটা হচ্ছে। সুতরাং এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি ভালোভাবে, তাহলে আমরা অ্যাটলিস্ট যখন আমাদের ব্লাড প্রেশারটা ধরা পড়বে তার থেকে অনেক পরে ধরা পড়ার কথা, বা এটাকে আমরা ডিলে করতে পারি বা নিয়ন্ত্রণে রাখতে পারি আর কি। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করি, আমরা আলোচনার মধ্যে আশা করি দর্শক শ্রোতারা এগুলো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী যদি তারা কাজ করে বা মেনে চলে, তাহলে সেখান থেকে তারা পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে। ব্লাড প্রেশার বা হাইপারটেনশন নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিছুটা কনফিউশন কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে তার হয়তো ব্লাড প্রেশারটা বেড়ে গেল, তিনি হয়তো সাময়িক কারণে কোনো নার্ভ রিল্যাক্সেশনের মেডিসিন উনি খেলো, তার পরবর্তী সময়টাতে তার ব্লাড প্রেশার আবার কন্ট্রোলে, কিছুদিন পরে তার আবারও ব্লাড প্রেশার বেড়ে গেল। সেক্ষেত্রে আসলে একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার আসলে পরামর্শ কি যে এই ধরনের পেশেন্ট যারা রয়েছে তাদের আসলে লাইফস্টাইল মডিফিকেশন কীরকম হওয়া উচিত বা মেডিকেশনটা তারা কি কন্টিনিউ করবে কিনা? প্রথমে বুঝতে হবে যে ব্লাড প্রেশার তার নর্মাল লেভেলটা কত। একটা মানুষের ব্লাড প্রেশারের একটা রেঞ্জ আছে। আমরা ব্লাড প্রেশারটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করি। যেমন সাধারণ লোকজন যারা বলে যে উপরের একটা অংশ থাকে, নিচের একটা অংশ থাকে। উপরের অংশটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচের অংশটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই যে সিস্টোলিক যে ব্লাড প্রেশার, এইটার একটা রেঞ্জ আছে। এই রেঞ্জটা কত? 100 থেকে 140, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। সো 140 বা তার উপরে যখন চলে যাবে তখন তাকে আমরা বলি হাইপারটেনশন। আবার যে নিচের যে রেঞ্জটা সেটা 60 থেকে 90, 90-এর উপরে যদি যায় তাহলে তাকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলি। সুতরাং আমাদের কথাতে বোঝা যাচ্ছে যে 140 এবং 90 এই দুটার যে কোনো একটা অথবা দুটোই যদি কোনো কারণে বেড়ে যেয়ে থাকে তাহলে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। অনেকে বলে যে আমার ব্লাড প্রেশার ফ্লাকচুয়েটিং করতেছে, এটা অনেক পেশেন্টদের কমন কমপ্লেন একটা। তো ফ্লাকচুয়েশনটা কেমন? যে বিকালবেলাতে তার ব্লাড প্রেশার থাকছে 120/80, আবার সকালবেলাতে দেখা গেল 130/70।
তো এটা একটা ফ্ল্যাকচুয়েশন, কিন্তু এই ফ্ল্যাকচুয়েশন কিন্তু নর্মালের মধ্যে ওঠানামা করছে। নর্মালের মধ্যেও যখন ওঠানামা করবে তখনই তাকে আমরা হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপযুক্ত রোগী আমরা বলি না, কারণ এটা নর্মালের মধ্যে ওঠানামা করছে। কিন্তু যদি 140-এর উপরে কোনো কারণে চলে যায়, সাপোজ 150 হলো, 160 হলো, তখন কিন্তু আমরা বলি যে ইয়েস আপনার উচ্চ রক্তচাপ হয়েছে। আপনার কথা অনুযায়ী যেই সমস্ত রোগীদের একবার ব্লাড প্রেশার বেড়েছে, কিছুক্ষণ পরে রেস্ট নিছে বা অন্য কোনো কারণে তার কমে গেছে, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলছি না। 3টা কনজিকিউটিভ টাইমে মাপার পরেও যদি দেখি উপরে রক্তচাপটা 140-এর উপরে অথবা 90-এর উপরে থাকছে, তাহলে আমরা তখন তাকে হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগী হিসাবে তাকে আমরা ডায়াগনোসিস করে ফেলছি। অ্যাটলিস্ট 3টা লেভেলে বা 3টা সিকোয়েন্সে বা পরপর 3 দিন বা 3টা টাইমের ডিউরেশনে আমরা যদি তার ব্লাড প্রেশার বেশি পাই, তাহলে তাকে আমরা উচ্চ রক্তচাপের রোগী বা হাইপারটেনসিভ রোগী হিসাবে আমরা ডায়াগনোসিস করি। এখন আপনি নেক্সট যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে যে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার জন্য অনেক উপায় আছে। সেই উপায়গুলো আমরা খাদ্যাভ্যাস থেকে শুরু করে শরীরচর্চা থেকে শুরু করে মানে ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ সবগুলি একসাথে মিলিতভাবেই কিন্তু আমাদেরকে একটার পর একটার অ্যাপ্রোচে যাওয়ার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। মোট কথা হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্ট ডায়াগনোসিস হলে যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবে হোক আপনার পেশেন্টটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ কি, এটা একটা অ্যাসিমটোমেটিক ডিজিজ। প্রেশার বাড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন অনেকে আছে, আমাদের কি হয়, ডেঙ্গু ফিভার হলে আমরা প্রথমে বলি জ্বর আসছে আমার, সো এখানে তো ওরকম কোনো সিমটম দেখা দিবে না, কিন্তু এটা যেহেতু নীরব ঘাতক, আপনার ব্লাড প্রেশার বাড়তে বাড়তে একসময় শরীরে কিছু অর্গান আছে যেমন ব্রেন, কিডনি, হার্ট, চোখ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ড্যামেজ হওয়া শুরু করবে। যখন আমাদের কাছে রোগীরা আসে ড্যামেজড অবস্থায়, তখন দেখা গেল যে অনেক দিন ধরে তার, সে 5 বছর ধরে তার হাইপারটেনশন আছে বা উচ্চ রক্তচাপ আছে, সেটা সে জানেই না। যেহেতু সিমটম দিচ্ছে না, সেই কারণে এই সমস্যাটা দেখা দেয়। তো এই জন্য আমাদেরকে আর্লি ডায়াগনোসিস করা, আর্লি ট্রিটমেন্ট দেওয়াটাই হচ্ছে আমাদের মেইন টার্গেটের মধ্যে চলে আসবে। এখন আচ্ছা, আপনি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে হাইপারটেনশনটা যে তার হয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে সেটি তিনি বুঝতে পারেন না, কিন্তু কার আসলে ঝুঁকিতে রয়েছে বা তিনি বুঝতে পারবেন যে না তার ব্লাড প্রেশার হাই রয়েছে? এটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ কোশ্চেন। যাদের উচ্চ রক্তচাপ আছে, যে সে কিভাবে বুঝবে যে আমার উচ্চ রক্তচাপ হচ্ছে বা হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি? আসলে ফ্যামিলি হিস্ট্রি দিয়ে তেমন বোঝা যায় না যে আমার বাবা মার উচ্চ রক্তচাপ আছে সেই কারণে আমার হবে, ব্যাপারটা এমন না আর কি। এটা সম্পূর্ণই ইন্ডিভিজুয়ালাইজড আর কি। কারণ একজনের হার্টের অসুখের কারণে, যেমন আমরা বলি ফ্যামিলি হিস্ট্রি আছে, হার্টের ইস্কিমিক হার্ট ডিজিজ বা যাদের রক্তনালীর সমস্যা আছে হার্টের, তাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। কিন্তু এই ক্ষেত্রে হাইপারটেনশন বা ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি আছে দেখে আমার হয়ে যাবে, ফ্যামিলির সিবলিংসদের মধ্যে বা সন্তানদের মধ্যে এটা চলে যাবে, ব্যাপারটা এমন না আর কি। তারপরে ধরেন স্ট্রেস একটা ফ্যাক্টর, অতিরিক্ত লবণ। আমাদের দেশের লোকজনের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যেমন আমরা যেহেতু অতিরিক্ত ভাত খাই, সব ভাতের মধ্যে যেহেতু লবণ আলাদা করে থাকে না, তখন আমরা কি করি, লবণ খাই। এই লবণটা দিয়ে ভাতটাকে টেস্টি করার চেষ্টা করি, ভাতের মধ্যে এক্সট্রা লবণ খাই। মাছ, মাংস, তরি তরকারি রান্না করতে যতটুকু লবণ দরকার এটা কিন্তু এনাফ আমাদের জন্য, শরীরের জন্য যে লবণের দরকার হয় এটা কিন্তু এনাফ। কিন্তু এই যে এর বাইরে গিয়ে যে আমরা লবণটা খাচ্ছি সেটাকে আমরা বলি অ্যাডেড সল্ট বা অতিরিক্ত সল্ট। ভাতের মধ্যে ছিটিয়ে খাওয়া, তারপরে সালাতের মধ্যে লবণ খাওয়া, ইভেন আচারের মধ্যে অ্যাডেড সল্ট আছে। সুতরাং এইগুলো খাওয়া কিন্তু অতিরিক্ত লবণ খাওয়ার পর্যায়ে পড়ে আসতেছে। দেন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে দেখেন আমরা কিন্তু ডায়েটারি ফাইবার খাই না। ডায়েটারি ফাইবার মানে, যেহেতু আমাদের এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, এখানে ফলের দাম অনেক বেশি, সেই কারণে আমরা ফ্রুটস কম খাই, আমরা ভেজিটেবল কম খাই, আমরা মাছ মাংস ওইরকমভাবে খেতে পারি না। আমরা কি করি, আমরা ভাতের পরিমাণ, কার্বোহাইড্রেটের পরিমাণ আমরা বাড়িয়ে দিচ্ছি। কার্বোহাইড্রেটে যেটা হয়, ফাইবার থাকে না। ফাইবার না থাকলে কি হয়, কোলেস্টেরল লেভেলটা কিন্তু কম থাকে না, এলডিএল কোলেস্টেরল বিশেষ করে, এটা যখন কম থাকে না তখন কি হয়, এইটা আর্টারির লেভেলে ওয়ালে গিয়ে জমা হয় এবং আর্টারি স্টিফ করে দেয়, আলটিমেটলি এখান থেকে হাইপারটেনশন হয়। সেজন্য আমরা বলি ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এই ড্যাশ ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে এখানে প্রোটিন এবং ফাইবার রিচ যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো যদি আমরা খেতে পারি, তারপরে আমরা শাকসবজি যদি যেতে পারি, ফলমূল খেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রেশারের যে সমস্যাটা আছে সেটা কম হবে। আর আরেকটা বললেন যেটা মানুষ বুঝতে পারে না, এই জন্য এই নিয়ম হচ্ছে যাদের 40 ক্রস করছে, 40 বছর যাদের পার হয়ে গেছে, তাদের উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া। এবং এখন দেখেন যে কোনো জায়গাতে, ইভেন ফার্মাসি থেকে শুরু করে অনেক জায়গায় প্যারামেডিক্স আছে, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সব জায়গায় কিন্তু ব্লাড প্রেশার মাপার মেশিন আছে এবং এখানে কিন্তু আপনি চাইলে টাইম টু টাইম ব্লাড প্রেশার মাপতে পারবেন। ব্লাড প্রেশার মাপাটাই হচ্ছে আপনার জন্য মানে ডায়াগনোসিস করার একটা ইজিয়েস্ট ওয়ে।
সুতরাং এটাকে আপনাকে করতে হবে। আর্লিয়েস্ট হলে যেন কোনো সমস্যা দেখা দেয় সেটার জন্য তো করবেনই, কিন্তু রুটিনলি 40 ক্রস করলে আপনি ব্লাড প্রেশারটা চেক করবেন রুটিনলি। এটাই হচ্ছে সবথেকে বড় রেমেডিটার জন্য। আচ্ছা, অর্থাৎ নিয়মিত চেকআপে থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ব্লাড প্রেশার নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। স্যার, আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাস অনেকটাই প্রভাবিত করে উচ্চ রক্তচাপকে। সেক্ষেত্রে আমাদের সবার খুব প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে রেড মিট। আমরা গরুর মাংস বা খাসির মাংস যেটাই বলি না কেন, একটু জানতে চাই যে এই রেড মিটটা আসলে কতটুকু ট্রিগার করে প্রেশার বাড়ার ক্ষেত্রে? এটা ভালো একটা কোশ্চেন, যে সবাই রোগীরা এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে তাদের খাবার কেমন হবে এবং কোন খাবার খেলে প্রেশার বেড়ে যেতে পারে, কোন খাবার খেলে তাদের প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। তার মধ্যে রেড মিট একটা ইম্পর্টেন্ট ইস্যু। এর মধ্যে আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে অনেকে ডিম বা এগ ইয়ক খাবে কিনা, এটাও একটা ইস্যু আছে। তো রেড মিটে যেটা হয়েছে যে রেড মিট খেলে যে প্রেশার বেড়ে যাবে ব্যাপারটা এমন না, কিন্তু ওই যে কথা আছে একটা, যে কোনো কিছু অতিরিক্ত ভালো না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিদিন খাদ্যাভ্যাসের মধ্যে রেড মিট রাখা যাবে না। রেড মিটের মধ্যে বিশেষ করে গরু মাংস, খাসি মাংস, ভেড়ার মাংস, এই জাতীয় খাবারকে আপনি কম খাবেন, খেতে নিষেধ করা হচ্ছে না। এবং এখানে যে চর্বিযুক্ত যে অংশটা আছে সেটা বাদ দিয়ে আপনি খাবেন। আমরা এটাই সাজেস্ট করি যে সলিড যে মাংসটা আছে সেটা খাবেন পরিমিত। কতটুকু? 40 গ্রাম পর্যন্ত আপনি অ্যাকসেপ্টেবল, আপনি খেতে পারবেন ডেলি, কোনো সমস্যা নাই। বাট আপনার মুরগির মাংসে বা চিকেনের মধ্যে এই ধরনের মাংস আপনি খেতে পারবেন, এখানে কোলেস্টেরলের পরিমাণটা কম। আমরা রেড মিটের কেন অ্যাভয়েড করতে বলি, কারণ এর মধ্যে যে ক্ষতিকারক যে কোলেস্টেরল আছে, এলডিএল কোলেস্টেরল যেটা, সেই এলডিএল কোলেস্টেরলের মাত্রাটা একটু বেশি থাকে। কিন্তু আপনি যদি নিয়ম মতো খান তাহলে কিন্তু এই ক্ষতিকারক যে কোলেস্টেরল এটা আসলেও শরীরের মধ্যে কিন্তু আমাদের মেটাবলিজমের মাধ্যমে কিন্তু এটা হজম হয়ে যাবে। সুতরাং এক্সেস যখন আসবে, যে কেউ যদি প্রতিদিন খেতে থাকে বা বেশি পরিমাণ খেতে থাকে, তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। যেমন একটা ডিম, একটার পর্যন্ত ডিম আমরা কুসুম সহ বলি অ্যাকসেপ্টেবল, বাট কেউ যদি এখন 2-3টা করে প্রতিদিন ডিম খেতে থাকে, তার জন্য ওইটা কুসুমের মধ্যে যে কোলেস্টেরল আছে, ক্ষতিকারক কোলেস্টেরল, এটা কিন্তু বেড়ে যেতে পারে। সুতরাং একটা পর্যন্ত কোনো সমস্যা নাই, 2টা বা 3টা পর্যন্ত আমরা তাদেরকে অ্যাভয়েড করতে বলি। ঠিক রেড মিটের ক্ষেত্রেও তাই, অতিরিক্ত খাওয়া যাবে না, পরিমাণ মতো খেতে হবে। এবং রেগুলারও যদি কেউ পরিমাণ মতো খায় তাতে তার কোনো সমস্যা হবে না, বাট অতিরিক্ত খাওয়া যাবে না। আর একটা হচ্ছে তেল, বিশেষ করে আমরা বাইরের ভাজা পোড়া খেতে মানে সবাইকে উৎসাহ দেই না। কেন দেই না, তার কারণ আছে একটা, সেটা হচ্ছে তেল নর্মালি আমরা সয়াবিন তেল খাই, এটা কিন্তু একটা ভেজিটেবল অয়েল। বাট তারপর আমরা কেন নিষেধ করছি? নিষেধ করি এই কারণে যে প্রতিদিন বাইরে যে সমস্ত হোটেলে বা বাইরে যে সমস্ত জাঙ্ক ফুড আমরা খাই, এই তেলগুলোকে আমরা রিইউজ করি। যতবার আমরা এটাকে হিট দিব বা রিইউজ করব, এর মধ্যে হাইড্রোজেনেশন হয়। এই হাইড্রোজেনেশনের ফলে এটা ক্ষতিকারক তেলে পরিণত হয়। এই জন্য আমরা বলি যে এটাকে আমরা বলে থাকি ট্রান্সফ্যাটে পরিণত। এই ট্রান্সফ্যাটটাই আমাদের আর্টারিয়াল ওয়ালকে স্টিফ করে, এবং এই আর্টারিয়াল ওয়ালে স্টিফ হওয়ার কারণে এলডিএল কোলেস্টেরল জমা হয়, আলটিমেটলি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ডেভেলপ করে। তো সেই সব জন্য আমরা এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারি রেড মিটের পাশাপাশি। রেড মিট থেকেও কিন্তু এটা বড় ক্ষতিকর একটা অংশ। যদি কালচার বলি বাংলাদেশের, চা আমাদের কম বেশি সবারই পছন্দ, চা বা কফি খাওয়া। চা বা কফি যারা পছন্দ করে এমন অনেক মানুষ আছে তাদের হাইপার টেনশনও রয়েছে। সুতরাং তাদের একটা আক্ষেপ থাকে, আক্ষেপ থেকে তারা প্রশ্ন করে থাকে বা জানতে চায় যে আমার যেহেতু হাইপার টেনশন আছে, আমি চা কফি খেতে পারবো কিনা। চা কফি ব্যাপারে আমাদের যেটা মেডিকেল সায়েন্স যা বলে সেটা হচ্ছে যে যদি কেউ গ্রিন টি খেতে পারে কোনো সমস্যা নাই। গ্রিন টি বরঞ্চ তাদের কোলেস্টেরল লেভেল কমায় এবং তাদের অ্যাথেরোস্ক্লেরোসিস কমায়, প্রেশার কমাতে পারে, সাহায্য করে। তবে বেশিরভাগ মানুষ আমাদের যেটা দেশে আমরা যেটা করি সেটা হলো আমরা মিল্ক টি খাই, দুধ চা খাই, বা আমরা ইভেন আপনি কফি যদি খান, কফির মধ্যে কিন্তু আমরা মিল্ক কফিটা খাচ্ছি। এই মিল্কের মধ্যে যেটা আছে, মিল্ক আমরা অল্প পরিমাণে সমস্যা নাই, কিন্তু দিনের মধ্যে যদি আপনি 5 কাপ দুধ চা খেয়ে ফেলেন, তাহলে যেটা হবে এই মিল্ক কনজাম্পশন কারণে কিন্তু ওজন বাড়ে দেবে, ওজন বাড়তে থাকবে। ওজন যে কোনো মানুষের যখন ওজন বাড়বে তখন তার মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করবে, এবং মেটাবলিক সিনড্রোমের পার্ট হিসেবে তার কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে আর কি। ক্রনিক্যালি যারা খাবে আর কি, সব সময়ের জন্য যারা প্রতিদিনই 4-5 করে কাপ খায় আর কি। তো 1 কাপ বা 2 কাপ পর্যন্ত কোনো সমস্যা নাই, সেটা দুধ চা খা বা রং চা খা। তবে প্রেফারেবলি
রটি খেতে পারলে সব থেকে ভালো হবে। আরেকটা হয় যে চায়ের মধ্যে ক্যাফিন আছে, সো এটা খেলে যেটা হবে আপনার হার্ট রেট বেড়ে থাকতে পারে আর কি। বাট প্রেশারের জন্য রং চা বা গ্রিন টি উপকারী, আর দুধ চা বেশি খেলে ওজন বেড়ে যাবে, সেই ক্ষেত্রে সেকেন্ডারি ইফেক্ট হিসাবে আপনার প্রেশার বেড়ে যেতে পারে আর কি। এখন স্যার একটু জানতে চাই, আপনি ফ্লাকচুয়েশনের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে তাদের জন্য মেডিকেশনস বা কি ধরনের পরামর্শ আপনি দিবেন? কারণ তারা তো ওষুধ খেতেও পারবে না, ওরা যদি খেতে চায় তখন প্রেশার কমে যাবে, অথবা যদি ওষুধ না খায় তখন সেটা বেড়ে যেতে পারে। সো এক্ষেত্রে তাদের জন্য আসলে কি ধরনের নিয়ম কানুন মেনে চলতে বলেন? এটা হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো কোন এজে ব্লাড প্রেশারটা ধরা পড়ে। এজ একটা ফ্যাক্টর, কোন ডিজিজের কারণে তার হচ্ছে, তার আন্ডারলাইনিং আরও কোনো ডিজিজ আছে কিনা, যেমন ধরেন তার হার্ট অ্যাটাক হয়েছিল কিনা, তার হার্টের পাম্পিং ফাংশনটা কেমন, তার কিডনির ফাংশনটা কেমন, এইগুলা দেখে কিন্তু আমরা ওষুধগুলো প্রেসক্রাইব করি। যখন এই সমস্ত না দেখে কোনো ডাক্তার যদি বা যে কেউ বা নিজে থেকে কেউ যদি খেয়ে ফেলে ওষুধ, তখনই কিন্তু তার সমস্যা হবে। দেখা গেল প্রেশার খুব একটা কমে যাচ্ছে, আবার অনেক সময় প্রেশার অনেক বেড়ে যাচ্ছে বা নিয়ন্ত্রণে আসছে না। এই জন্য নিয়ম হচ্ছে, আমরা যখন আসে আমাদের কাছে পেশেন্ট, তখন তার আমরা এই সমস্ত স্ট্যাটাসগুলো আগে ইভ্যালুয়েট করি। ইভ্যালুয়েট করার পরে হিস্ট্রিটাই জানা খুবই ইম্পর্টেন্ট, তার আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কিনা, এবং থাকলে সেই অনুযায়ী যদি প্রেসক্রাইব করা হয় ওষুধ, তাহলে কিন্তু তার প্রেশারটা স্টেডি থাকবে, এবং তার যে কন্ট্রোল থাকার জন্য যতটুকু ব্লাড প্রেশার ধরে রাখার জন্য যতটুকু ওষুধ খাওয়া লাগবে, ঠিক সেই মাত্রায় সেই ধরনের ওষুধগুলোকে দেওয়া হয়। কারণ বাজারে বহু ধরনের ওষুধ আছে, এক একটা ওষুধের এক এক ধরনের সাইড ইফেক্টও আছে। কোনো কোনো ওষুধ খেলে দেখা গেল যে তার প্রেশার খুব তাড়াতাড়ি কুইক ড্রপ করবে, আবার কোনো কোনো ওষুধ আছে যেগুলো খেলে স্লোলি ড্রপ করবে। তো আমরা ওই পেশেন্টকে দেখে, পেশেন্টের আন্ডারলাইন কন্ডিশন দেখে সেভাবে আমরা প্রেসক্রাইব করি। যখন এগুলো দেখা হয় না, যখন এইগুলোকে ইগনোর করা হয়, তখনই তার সমস্যা দেখা দেয়। আপনি তো স্যার খুব চমৎকার করে ওষুধের বিষয়গুলো বললেন, খাবারের বিষয়গুলো বললেন, মানসিক চাপের কথা বললেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঘুম আসলে কতটা প্রভাবিত করে, ছোট্ট করে স্যার জানতে চাই। ঘুম মানুষকে আসলে ব্লাড প্রেশারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ডেইলি লাইফের একটা পার্ট বলতে পারেন। ঘুম যদি না হয় প্রেশার বেড়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই কারণে যে সমস্ত রোগীদের প্রেশার কন্ট্রোল হয় না, তাদের আমরা একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি নেই যে তার ঘুম কেমন হচ্ছে। সে যদি ডিস্টার্ব থাকে, অনেকে নাইট ডিউটি করে, অনেকে ডিস্টার্ব থাকে, অনেকে স্লিপ অ্যাপনিয়া ডিসঅর্ডার থাকে, যে ঘুমের মধ্যে তার ঘুম ভেঙে যাচ্ছে, 2 ঘন্টা ঘুমের পরেই তার ঘুম ভেঙে যায়। বিশেষ করে অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে যাদের অবেসিটি আছে, শর্ট নেক থাকে, এদের ক্ষেত্রে কিন্তু স্লিপ অ্যাপনিয়া ডিসঅর্ডার একটা বিরাট বড় একটা ডিজিজ। এইটা কিন্তু শুধু থার্ড ওয়ার্ল্ড না, এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও যে সমস্ত জায়গায় অবেসিটি একটা প্রবলেম, সেসব জায়গায় স্লিপ অ্যাপনিয়া ডিসঅর্ডার আছে, এবং এই ধরনের পেশেন্টদের ওষুধ দিলেও কন্ট্রোল হতে চায় না। তার মানে বোঝা যাচ্ছে যে ঘুম আল্লাহ প্রদত্তভাবে যেভাবে দেওয়া হয়েছে মানুষকে রেস্ট নেওয়ার জন্য, আপনি যদি ঘুমের সময়টাতে না ঘুমিয়ে, বায়োলজিক্যাল ক্লক যদি আপনার ডিস্টার্ব হয়, আপনার প্রেশার অবশ্যই কন্ট্রোলে থাকবে না, আপনি ওষুধ খেলেও কন্ট্রোলে থাকবে না। ঘুম আপনার রেগুলার হতেই হবে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমার কাছে মনে হয় যে হাইপারটেনশন নিয়ে মানুষের যত ধরনের কনফিউশন রয়েছে, সেটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি খুব চমৎকারভাবে স্পষ্ট কিছু ধারণা আপনি দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।